ভিড়ে ঠাসা বাসখানা হেলতে দুলতে চলেছে ডাকবাংলো মোড়ের দিকে। পথের দুপাশে গাছের সারি যেন হাতছানি দিয়ে থামাতে চাইছে বাসটাকে। বহুকাল ধরে এই ডাকবাংলোর মোড়ে কোনো বাস থামে না এক অজানা কারণে। সৌরেনের পাশে বসে থাকা লোকটার দিকে বারবার চোখ চলে যাচ্ছিল তার। লোকটার গলায় একটা মোটা সোনার চেন। সৌরেনের হাতটা নিষ্পিস করে উঠছে বারবার। সৌরেন একবার আর চোখে দেখে নিল লোকটাকে, তারপর ধীরে ধীরে হাত বাড়ালো লোকটার গলার দিকে। লোকটা প্রায় ঢুলেই পড়েছিল। সৌরেন ঝপ করে একটা টান মেরে গলার চেনটা ছিঁড়ে নিল, আর সাথে সাথেই লোকটা চোখ খুলল। কি হলো? কি হলো? কি আমার সোনার চেন? লোকটা উত্তেজিত হয়ে চারিদিকে দেখছিল। সৌরেন ততক্ষণে আবার সাধারণ হয়ে গেছে। সে একবারও লোকটার দিকে ঘুরেও তাকালো না। লোকটা এবার সিট ছেড়ে উঠে দাঁড়ালো। রাগে তার মুখে ঘাম জমা হয়েছে ততক্ষণে। তাকে এমন করতে দেখে আশেপাশের কয়েকজন বলে উঠল, কি হলো মশাই, অমন করছেন কেন? কি হলো? আরে মশাই, আমি ঘুমিয়ে পড়েছিলুম। হঠাৎ দেখি কে যেন আমার গলায় সুরসুরি দিচ্ছে। চোখ খুলে দেখি আমার চেনটা নেই। কে নিল? মোটাসোটা লোকটার চিৎকারে বাসের সবাই তার দিকে তাকাচ্ছিল। লোকটাও এদিক ওদিক দেখছিল বারবার। আপনার পাশের ওই চিমড়ে ছেলেটাকে জিজ্ঞেস করুন না, ও বেটা কিছু জানে কি না। বাসের অন্য লোকরাও এবার সৌরেনের মুখের দিকে দেখছিল। সৌরেন বুঝল ব্যাপার খুব একটা সুবিধের নয়। সে উঠে দাঁড়ালো। তারপর বাসে বসে থাকা আরও একজনকে সে চোখের ইশারা করল। আরে তোর মশাই, আমি কি করে জানবো আপনার সোনার চেন কোথায় গেল? সরুন দেখি, নামবো, সরুন। সৌরেন মোটা লোকটাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে একরকম ধাক্কা দিয়েই সরিয়ে দিয়ে বেরিয়ে এলো। কোনো মতে ভিড় সরিয়ে সে গিয়ে দাঁড়ালো একেবারে বাসের কন্ডাক্টরের সামনে। বাসের ঝাঁকুনিতে প্রায় পড়েই যেত সে আরেকটু হলে। এ ভাই থামা দেখি, নামবো। এ ভাই বাস থামা। কন্ডাক্টর সৌরেনের কথায় চমকে বাইরের আঁধারের দিকে তাকালো। বাসের মধ্যেকার গোলমাল তার কানেও তখন একটু আধটু এসেছে। এখানে নামবে কি? এ যে ডাক বাংলোর মোড়। না না, এখানে বাস থামবে না। যাও যাও, নিজের সিটে গিয়ে বসো। না না, আমরা এখানেই নামবো। থামা বাস। আরে থামা বলছি। ততক্ষণে সৌরেনের চোখের ইশারায় গদাইও ভিড় ঠেলে এসে দাঁড়িয়েছিল তার পেছনে। আরে ভাই, মরার ইচ্ছে থাকলে বাড়ি গিয়ে মরো না। এই জায়গায় বাস থামবে না। এই জায়গার অনেক বদনাম আছে। না 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 না, এখানে বাস থামবে না। বদনাম না ছাই। এই থামা বলছি, বাস থামা। গদাইয়ের ঝাঁঝালো স্বরে কন্ডাক্টর বেশ ভড়কে গেল। বাসের গায়ে ডান হাতে বেশ কয়েকটা চাপড় মারল সে। আর সাথে সাথেই লড়ঝড়ে বাসটা ব্রেক কষে থেমে গেল। এক রাশ ধুলো ওড়ে অন্ধকারে রাতের পদ্মার মতো ভেসে গেল পথের ওপর দিয়ে। সৌরেন আর গদাই ঝপাঝপ নেমে পড়ল বাস থেকে। ওদের পেছন থেকে অনেকে মানা করলেও কারোর কথায় কান দিল না দুজনে। ওরা নেমে যেতেই বাসটা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হুশ করে এগিয়ে গেল বেশ খানিকটা। কি গুরু, তুলেছ তো নাকি? সৌরেন গদাইয়ের কথায় দাঁত বের করে হাসল। তারপর জামার পকেটে হাত দিয়ে টেনে বের করে আনলো সেই মোটা সোনার চেনটা। গদাইয়ের মুখেও চওড়া একটা দাঁতের হাসির ঝিলিক খেলে গেল। যাক, আজকের দাঁওটা ভালোই মারতে পেরেছে তারা। এমন সময় বাসটা বেশ খানিকটা দূরে গিয়ে আবার ব্রেক কষে থমকে দাঁড়িয়ে গেল। গদাই আর সৌরেন চমকে সেদিকে তাকালো। সৌরেন চটজলদি তার হাতের সোনার চেনটা প্যান্টের পকেটে পুরে ফেলল। ওরা অবাক হয়ে দেখল বাস থেকে সেই মোটাসোটা লোকটা আর তার সাথে আরও দু একজন নেমে এলো তাড়াতাড়ি। ওই তো ওরা। এই চল চল দেখি। এই যে ওই ছোকরা, শোন এদিকে। এই ছোকরা, শোন এদিকে। এই সেরেছে ও গদাই, এরা বোধহয় বুঝে ফেলেছে। চল চল এখান দিয়ে, জলদি কেটে পড়ি চল। গদাইও এ কথায় সায় দিয়ে চটপট চলল পাশের জঙ্গল মতো জায়গাটার দিকে। সৌরেনও প্রায় হনহন করে হেঁটে চলল জঙ্গলের মধ্যে দিয়ে। লম্বা লম্বা গাছের মধ্যে দিয়ে দুজনে এগিয়ে চলেছে সামনের দিকে। ঘুটঘুটে অন্ধকার রাস্তা। যত তাড়াতাড়ি সম্ভব
পেছনে আসতে থাকা লোকগুলোর থেকে পিছু ছাড়াতে হবে তাদের। মোটাসোটা লোকটার নাম মনোহর মুখুজ্জে। তার সাথে যারা দুজন নেমেছিল বাস থেকে তারা আসলে তারই আত্মীয়। এনারা তিনজন যাচ্ছিলেন বঙ্কিমনগরে এক বিয়ে বাড়িতে। তাই জন্যই মনোহরবাবুর গলায় মোটা সোনার চেনখানা ছিল। তারা হনহন করে হেঁটে যাচ্ছিল আগের দুজনের পেছনে। বেটারা কোথায় গেল বলতো? ওদের ধরতে না পারলে আমার 3 লাখ টাকা সোনার চেনখানা তো গেলই, সাথে মান সম্মানও যাবে। ওটা যে আমার বিয়েতে পাওয়া চেন ছিল রে। বলো কি মনোহরদা, ওটা তো তোমার বিয়েতে পাওয়া চেন ছিল গো। কেমন যে ঘুমিয়ে পড়ো না বাসে উঠেই, সত্যি কিছু বলার নেই তোমাকে। হ্যাঁ ঠিক বলেছিস নোটে, তোমার পাশের ছেলেটাকে দেখেই চোর চোর মনে হচ্ছিল। বললাম তখন আমাদের সাথে পেছনে এসে বসো, একবারও শুনলে না। মেলা ফ্যাচ ফ্যাচ না করে জলদি জলদি খোঁজ ছোড়া দুটোকে, ধরতে পারলে হতভাগা দুটোকে। মনোহরের মুখের কথা মাঝপথেই থমকে গেল। কড়মড় করে হঠাৎই একটা শব্দ কানে এলো ওদের, যেন খুব সাবধানে কেউ জঙ্গলের শুকনো গাছের ডাল মারিয়ে চলে গেল খুব কাছেই কোথাও। কিসের শব্দ? এই ছোড়া দুটো, কোথায় লুকোলি রে তোরা? বেরো বলছি। তিনজনেরই পা থমকে গেছিল। চারিদিকে দেখছিল ওরা। এই ডাক বাংলো মোড়ের জঙ্গলটা নাকি ভালো নয়। লোকমুখে অনেক কথাই শোনা যায় এর ব্যাপারে। মনোহরদা, কেমন যেন গা ছমছম করছে গো। আচ্ছা, এই ডাক বাংলো মোড়ে কোনো বাস দাঁড়ায় না কেন বলো তো? জানি না রে, শুনেছিলাম ওই ডাক বাংলো জায়গাটা নাকি ভালো নয়। এই জঙ্গল মতো জায়গায় প্রতি বছর 1-2 করে মানুষ নাকি সেখান থেকে নিখোঁজ হয়। তাই তো বাস দাঁড়ায় না এখানে। আর সেজন্যই তো এখানে এই চোর দুটোর পেছনে নামার আগে কেমন কেমন মনে হচ্ছিল আমার। মনোহরদা, আমার কেমন গা শিরশির করছে। চলো এখান থেকে আমরা মেন রোডে ফিরে যাই, কোনো না কোনো বাস ঠিক ঠিক পেয়ে যাব। সন্টুর কথার মাঝেই আবার শুকনো গাছের ডালে মড়মড় করে শব্দ হলো। ওদের এবার মনে হলো ওদের খুব কাছেই কেউ আছে। ও মনোহরদা, ওটা 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 কি গো? নোটে হঠাৎ ভয়ে ভয়ে একটা গাছের গুড়ির দিকে আঙুল তুলে পাথর হয়ে গেল যেন। মনোহর আর শান্টুও সেদিকে তাকালো, আর তাদের অবস্থাও একই রকম হলো। একটা গাছের আড়াল থেকে ওদের দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে একটা মুখ। কুটিল হাসি সে মুখে, দেখে অন্তরাত্মা কেঁপে যায় একেবারে। কে 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 ওখানে? হ্যাঁ, কে? কোনো উত্তর এলো না, শুধু মাথাটা আর একটু ঠেলে বেরিয়ে এলো গাছের আড়াল থেকে। মনোহর ভয় পাথর হয়ে গেছিল। শান্টু আর নোটের ছুটে পালানোর পায়ের শব্দ শোনা গেল শুধু। হঠাৎ কালো ছায়ার মতো একটা কিছু এসে পড়ল মনোহরের গায়ের ওপর। একটা আকাশ ফাটানো চিৎকারে ভরে গেল জঙ্গল আর রাতের বাতাস। সৌরেন আর গদাই হনহন করে হাঁটছিল। একটা চিৎকারে এবার থমকে দাঁড়াতে হলো তাদের। এই চিৎকারটা শুনলে গুরু? মনে হলো ওই দিক থেকে এলো না? সৌরেন একটা হাত তুলে তাকে চুপ করতে বলল। সতর্ক দৃষ্টিতে তাকালো তাদের ফেলে আসা পথের দিকে। আর কোনো শব্দ নেই সেখানে। এই এবার কোন দিকে যাবে বলো তো? জঙ্গলটা যে আরো গাঢ় হচ্ছে, আরো ভিতরে গেলে যে ফিরে যাওয়া মুশকিল হবে গুরু। তা ঠিক। আচ্ছা, এই জায়গাটার নাম ডাক বাংলোর মোড় কেন বলতো ভাই? কি জানি গো দাদা, তবে একদিন ধরে এই লাইনে পকেটমারি করছি, কখনো এখানে তো নামতে হয়নি। আজই প্রথম এখানে নামলাম তো। হ্যাঁ, আমিও তাই। এর আগে কখনো এখানে নামতে হয়নি। আর ছাই, এখানে তো বাস দাঁড়ায়ও না। আজকে তো জোর করে দাঁড় করালাম। কোন দিক দিয়ে গেলে যে জঙ্গলের ওপাশের বড় রাস্তায় পৌঁছাবো কে জানে। সৌরেনের কথা শুনে গদাইও বেশ চিন্তায় পড়ল। এই এলাকার বদনাম যে আছে সেটা তারা সবাই জানলেও কি কারণ তা কেউ জানে না।
সবাই জানে এখান থেকে লোকজন নাকি নিখোঁজ হয়ে যায়, কিন্তু কি কারণে নিখোঁজ হয় সেটা আর কে জানে। গদাই এসবই ভাবছিল। এমন সময় দূরে একটা আলো চোখে পড়ল তার। গুরু গুরু গুরু, ওই 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 দেখো, ওইদিকে দেখো, এরা 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 আলো চোখে পড়ছে না, দেখো দেখো। সৌরেন চোখের ওপর হাত দিয়ে ভালো করে দেখল, সত্যি একটা আলো দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন কোনো দোকান। হ্যাঁ তাই তো, দেখে তো কোনো দোকান মনে হচ্ছে, কিন্তু এই জঙ্গলের মধ্যে কিসের দোকান বল দেখি। আরে সে যাই হোক, চলো না একটু এগিয়ে যাই, গিয়ে রাস্তার একটু হদিস টদিস করি গিয়ে, চলো। গদাই এ কথা বলে এগিয়ে গেল সেদিকে। সৌরেনও চলল তার পেছন পেছন। ঝিঝির ডাকে এখন কান পাতা দেয় জঙ্গলের মধ্যে। দুজনে আলো লক্ষ্য করে হাঁটতে হাঁটতে যেখানে এসে দাঁড়ালো সেটা দূর থেকে দোকান মনে হলেও আসলে কোনো দোকান নয়। জঙ্গল আগাছা ঢাকা একটা বড় কোনো বাড়ির ভাঙা অংশ। তারই মাঝে তীব্র আলোর একটা লণ্ঠন জ্বলছে। লণ্ঠনের মধ্যে আগুন জ্বলছে না, কিন্তু অদ্ভুত একটা আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। একজন বৃদ্ধা মহিলা সেই ভাঙা চড়া বাড়ির ভেতর একটা রোয়াকে বসে একভাবে হামানদিস্তায় কিছু একটা কুড়ো করেই চলেছে। ওরা দুজন এতই অবাক হলো এই দৃশ্য দেখে যে কি বলবে সেটাও যেন ভুলে গেল। এই বুড়ি এই জঙ্গলের মাঝে এই ভাঙা বাড়ির অংশে বসে হামানদিস্তা পিষছে কি জন্য? কে, কোথা থেকেই বা এলো এখানে? সৌরেনের কেমন যেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল বুড়িকে দেখে। গদাই কিন্তু খুব চটপটে। সেই সাহস জুটিয়ে বুড়িকে জিজ্ঞেস করলো, বুড়ি, এটা কোন জায়গা গো? বুড়ির হাত থেমে গেল। ঝড়ি পড়ে যাওয়া কোচকানো চামড়ার মুখে কেমন যেন একটা হাসি ফুটল। খুনখুনে গলায় সে বলল, এটা এটাই হলো গিয়ে সেই ডাক বাংলো, মোড়ের জঙ্গলের ভেতরে সেই ডাক বাংলো। দেখেও বুঝতে পারছো না? এই তো, এই যে এটা হলো ফাটক, আর এর পিছনে দাঁড়িয়ে আছে বাংলোটা। দেখো দেখো দেখো। ওরা দুজন বুড়ির কথায় মুখ তুলে সেই সামান্য আলোতেই বোঝার চেষ্টা করল। সত্যি ভাঙা থাম, পড়ে যাওয়া দেওয়াল আর কাঠের জঞ্জাল দেখে বোঝা যায় এটা কোনো নির্ঘাত বিশাল আকারের বাড়ির ভগ্নাংশ। ও বুঝলাম। তা বলছি, এখান থেকে জঙ্গলের ওপারের বড় রাস্তায় ওঠার পথটা কোন দিকে বলো দেখি। বড় রাস্তা কাকে জানে বাবা? আজ প্রায় 50 বছরের বেশি হয়ে গেল এই বাংলো ছেড়ে কোথাও যায়নি। কোথায় রাস্তা তৈরি হয়েছে তা আমি জানবো কি করে বলো তো? তবে 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 কি? আরে তবে তবে বলে থেমে গেলে কেন, বলো। আমার ছেলে সব চেনে। সে ওই জঙ্গলে গেছে খাবারের জোগাড় করতে। সে ফিরুক, সে না হয় তোমাদের ঠিক জায়গায় পৌঁছে দেবে। কি চলবে? বুড়ির প্রশ্নে একে অন্যের মুখের দিকে তাকালো ওরা দুজন। বাস থেকে নেমে হেঁটে দৌড়ে দুজনেই এখন ক্লান্ত। তার উপর জঙ্গলের অন্ধকার। দুজনেই যেন হাঁফিয়ে উঠেছে। শরীর এবার একটু বিশ্রাম চাইছে। তা কি বলিস রে, একটু বসবি নাকি? হ্যাঁ, তা তো বসাই যায়। বেশ জল তেষ্টাও পাচ্ছে। কি বলো, বসি? তা বুড়ি, আমাদের একটু জল দিতে পারবে? গলাটা কাঠ হয়ে গেছে একেবারে। শুধু জল খাবে কেন গো বাবারা? আমার সাথে চলো, একটু মুখে কিছু দাও। আমার ছেলেটা আসুক, তোমাদের পৌঁছে দেবে। চলো চলো।
বুড়ি কথা বলে আলোটা নামিয়ে আনলো আংটা থেকে, তারপর চলল ফটক দিয়ে ভেতরের দিকে। গদাই আর সৌরেনও যেন কোনো এক মোহের বশে চলল তার পেছনে। তাদের একবারও মনে হলো না এই বুড়ি এই জঙ্গলের মাঝে হঠাৎ কোথা থেকে উদয় হলো। ভাঙা থাম আর কাঠের স্তূপের মাঝখান দিয়ে বুড়ির পেছন পেছন চলছে দুজনে। পচা একটা গন্ধ বাতাসে ভেসে চলেছে। বাংলোটার দেওয়ালগুলো বেশিরভাগই ভেঙে পড়েছে, ছাদও প্রায় নেই বললেই চলে। দুটো পাশাপাশি ঘরের সামনে দিয়ে যেতে গিয়ে হঠাৎ সৌরেনের কি যেন একটা চোখে পড়ল। সে থমকে গেল। গদাইও তাকে দেখে দাঁড়িয়ে গেল। কি হলো আবার গুরু, দাঁড়িয়ে গেলে যে? ওরে কানা, ওই দিকে দেখ। গদাই সৌরেনের কথায় দ্বিতীয় ঘরটার দরজার ভেতর তাকিয়ে একরকম চমকেই উঠল। ঘরটা অন্ধকার হলেও ভাঙা দেওয়াল থেকে আসা চাঁদের আলোয় ঝকঝক করছে রাশি রাশি গয়না, পয়সা, বেশ কিছু ব্যাগও পড়ে আছে এদিক ওদিক। সৌরেন যেন মন্ত্রমুগ্ধের মতো ঘরের ভেতর ঢুকে পড়ল। তার দু চোখে যেন সে বিশ্বাসই করতে পারছে না এই বুড়ি যে এই ভাঙা ডাক বাংলোয় 7 রাজার ধনভাণ্ডার লুকিয়ে রেখেছে। হঠাৎ গদাই ছিটকে এসে পড়ল সৌরেনের ওপর। প্রবল ধাক্কায় দুজনে গিয়ে আছড়ে পড়ল গয়নাগুলোর ওপর। ওরা ধাতস্থ হবার আগেই ঘরের ভারী দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল, আর ভেসে এলো একটা প্রবল খ্যাঁকে হাসি। সৌরেন দৌড়ে এসে দাঁড়ালো ঘরের একমাত্র বড় গড়াদের জানলাটায়। এই বুড়ি, এটা কি হলো? এই বুড়ি, এই কথাই ভেঙে ফেল দরজাটা, ভাঙ। বুড়ি কথায় খ্যাঁক খ্যাঁক করে হাসতে লাগলো। গদাই দরজায় গায়ের জোরে ধাক্কা দিয়েও খুলতে পারল না। তাকে যে ওই একরত্তি বুড়ি ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঠেলে ঢুকিয়ে দিয়েছে সেটা আর বলতে হবে না। এই বুড়ি বুড়ি, এই দরজা খোল, দরজা খোল, এই দরজা খোল বলছি, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খোল দরজা। চুপ! এ চোরের আবার বড় গলা। কি ভেবেছিস আমি জানি না তোরা কি করিস? তোরা তো চোর। তোরা বাজলেই বাকি, মরলেই বাকি। ও আজ কতদিন পর 3টে শিকার হাতে পেলাম। আগে ওটাকে খাবো আমরা, তারপর তোদের ঘাড় মোটকাবো। মাসখানেক দিব্যি চলে যাবে আমাদের। বুড়ির কথার মাঝখানেই গদাইও জানলার কাছে চলে এসেছিল। দুজনে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছিল না। কি ভয় লাগছে নাকি? ওই দেখ, আর যার থেকে তুই গয়না চুরি করেছিলিস তাকে আমার ছেলে এখানে টেনে এনেছে আগে। দেখ দেখ দেখ। বুড়ির কথায় দুজনেই ঘরের ভেতর আঁধারে দেখল বাসের সেই লোকটা হাত পা ছড়িয়ে পড়ে আছে ঘরের এক কোণে। ঘাড় ভেঙে একদিকে কাত হয়ে গেছে তার। সোনা দানা দেখতে গিয়ে এতই ব্যস্ত হয়েছিল তারা, লোকটাকে চোখেই পড়েনি। এমন সময় একটা বোঁটকা পচা গন্ধ নাকে এলো তাদের। ওরা চমকে আবার তাকালো বাইরে। দেখলো বুড়িটার ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে একটা লম্বা ছায়া। গোল গোল কুটিল চোখ তার। এ যে এই পৃথিবীর মানুষ নয় তার বলে দিতে হয় না। তার শরীর থেকেই এই বোঁটকা পচা মাংসের গন্ধটা বেরোচ্ছে। কি দেখছিস রে খোকা? ও আমার ছেলে রে। মরার পরে আমরা এখানে এসে বাসা করে আছি আজ এত বছর ধরে। সেই কবে আগুনে পুড়ে মরেছি আমরা। তখন এই জঙ্গলখানা একটা গ্রাম ছিল। এই বাংলোয় বসতো লাল মুখো সাহেবদের আড্ডা। আমরা তাদের মারলাম, তারপরে এসে এখানে বাসা করলাম। এক এক করে মানুষ মেরে খেয়ে খেয়ে এই গ্রাম আমরা শ্মশান করে দিলাম।
এখন সব জঙ্গল হয়ে গিয়েছে, সব জঙ্গল হয়ে গিয়েছে। এখন সব জঙ্গল, কিন্তু মাঝে মাঝে তোদের মতো লোক এসে পড়ে এখানে। তোদের শিকার করে আমাদের মায়ে বয়ে দিব্যি চলে যায়। বুড়ির কথা শুনে সৌরেন আর গদাই যেন ভয়ে পাথর হয়ে গেল। ওদের মতো মানুষ যে এমন বোকার মতো পিশাচের ডেরায় এসে আটকে যেতে পারে, নিজেরাই যেন বিশ্বাস করতে পারছিল না। হঠাৎ সশব্দে ঘরের দরজাটা খুলে গেল। বুড়ি একরকম হাওয়ায় ভেসে ঘরে ঢুকলো। পিছন পিছন সেই লম্বা ছায়াটাও ঢুকলো। খাঁচায় আটকে পড়া ইঁদুরের মতো গদাই আর সৌরেন দেখছিল তাদের সামনে সাক্ষাৎ মৃত্যুকে। হঠাৎ গদাই মরিয়া হয়ে ঘরের দরজার দিকে দৌড়াতে গেল, আর সাথে সাথে লম্বা ছায়াটা লাফ দিয়ে এসে পড়ল তার উপর। সৌরেন বিস্ফারিত চোখে দেখল গদাইয়ের গলায় হাঙরের মতো দাঁত বসিয়ে দিয়েছে ছায়াটা। গদাই কোনো চিৎকারও করতে পারল না, মুরগির মতো ছটপট করতে লাগলো। সৌরেন শুধু বিস্ফারিত চোখে দেখা ছাড়া আর কিছুই করতে পারল না। বুড়ির অট্টহাসিতে কানে তালা লাগার মতো অবস্থা হচ্ছিল সৌরেনের। চোখের সামনে যা ঘটছিল সে যেন আর কিছুই সহ্য করতে পারছিল না। হঠাৎ চারিদিকে অনেক লোকের পায়ের শব্দ শোনা গেল। আলোয় ঝলসে উঠল ঘরের মধ্যে। টর্চের আলোয় দু চোখ যেন ঝলসে গেল সৌরেনের। চোখ খোলা অবস্থাতেই প্রায় জ্ঞানশূন্য হয়ে গিয়েছিল সৌরেন। যখন তার সম্বিত ফিরল, সে দেখল তার দুহাত বাঁধা। তার সামনে সেই মোটা লোকটা আর গদাইয়ের দেহটা শোয়ানো। গদাইয়ের দুটো চোখ বিস্ফারিত, গলাটা হাঁ হয়ে গেছে। গদাইয়ের মুখের দিকে তাকিয়ে সৌরেন যেন ভেঙে পড়ল। এই এই হতভাগা চোর, এই কিরে, কেন খুন করলি তোর ওই দোসরটাকে? হ্যাঁ, বসে আছে দেখো, কিছুই যেন জানে না। নির্ঘাত চোরাই মাল বখরা নিয়ে তোদের মধ্যে ঝামেলা বেঁধেছিল, তাই তো? কিরে? দারোগার প্রশ্নে সৌরেন শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তার মুখের দিকে। তার সামনে বাস থেকে নেমে আসা সেই লোক দুটো দাঁড়িয়েছিল। আরও দু একজন লোক ছিল সেখানে। হ্যাঁ, যা বলেছেন স্যার, ওদের মধ্যে থেকে হয়তো একজন ভূত সেজে আমাদের আক্রমণ করেছিল। আমরা ভয়ে দৌড়ে থানায় গিয়ে আপনাদের খবর না দিলে আমাদের অবস্থা ওই মনোহরদার মতো করতো। ইস, কিভাবে মেরেছে গো! ঘাটটা ভেঙে ঝুলিয়ে দিয়েছে একেবারে। ছি 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 ছি। সৌরেন শুধু বোকার মতো তাকাচ্ছিল চারিদিকে। ভয়ের চোটে যেন কথা বলতেও ভুলে গেছে সে। সেই বুড়ি আর তার ছেলের কোনো চিহ্ন নেই ঘরের মধ্যে। তারা যেন বাতাসে মিলিয়ে গেছে। বুঝতেই পারছি, এরাই তবে এতদিন ধরে মানুষ মেরে তাদের গয়নাগাটি টাকা সব লুট করে ওই পোড়ো বাড়িতে লুকিয়ে রাখত। আজও নিশ্চয়ই সেটাই করতে গেছিল। আর তখনই মালের বকরা নিয়ে ঝামেলা হয়, আর ওই বেটা ওর দোসর ওই ছেলেটাকে খুন করে। তোমাদের মনোহরদাকেও এরাই মেরেছে। আজ হাতে পেলাম বেটাকে, একদম ঠিক সময় আমরা এখানে এসে পড়েছিলাম বলে। তবে লোকে খালি বলে পুলিশ নাকি কাজই করে না। এই ডাক বাংলো মোড়ের এই এত বড় রহস্য কিরকম সমাধান করে দিলাম। হ্যাঁ, বললেই হলো আমি হলাম বলাই দারোগা। কি বুঝলে? সৌরেন বুঝে গেল এতদিন ধরে যত মানুষ নিখোঁজ হয়েছে সব দোষ পুলিশ তার ঘাড়েই চাপিয়ে দিতে চায়। সেই বুড়ি আর তার ছেলের প্রেতাত্মার কথা কেউই বিশ্বাস করবে না। এমন সময় একটা আলো যেন ঝিলিক দিয়ে এসে পড়ল তার চোখে। সৌরেন চমকে সেদিকেই তাকালো। দারোগার হাতে সেই সোনার চেনটা টর্চের আলোয় চমকে চমকে চারিদিকে আলো ছড়াচ্ছে। আজ রাতে ঘটে যাওয়া সব ঘটনার মূলে যে ওই সোনার চেনটা, এ কথা মনে হতেই চোখ বুজে ফেলল সে। একটা ঠান্ডা বাতাস আর পচা গন্ধ
তার নাকের ওপর দিয়ে বয়ে গেল। ধরুন আপনি জঙ্গলের পথে বাসে করে কোথাও যাচ্ছেন, হঠাৎ রাস্তার মাঝখানে বাস দাঁড়িয়ে গেল, তাহলে আবার তুমদাম নেমে পড়ে জঙ্গলের মধ্যে ঘুরে দেখতে যাবেন না যেন। যাই হোক, কেমন লাগলো আজকের গল্পটা সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।